ফলের কালার দেখার জন্য বেরিয়ে পড়েছি আমরা দুটো পরিবার, আমরা আর ভানু ভাই আর শিখা ভাবির পরিবার। এই ছুটির দিনে হঠাৎ করেই কিন্তু আমরা এই দুটো পরিবার প্ল্যান করলাম যে আর উদ্দেশ্যবিহীনভাবে না, চলেন কাছাকাছি কোনো একটা পার্কে চলে যাই, তারপর মন ভরে উপভোগ করি ফলের কালার। আর কিছুটা পিকনিকও হয়ে গেল। টুকটাক নাস্তা যে যেরকম করে পারি রেডি করে নিয়ে যাব, তারপরে একসাথে বসে চা, সেই নাস্তা এবং টুকটাক খেলাধুলা। তাই আমরাও কিন্তু বেশি সময় নিলাম না। প্ল্যান করার পর ঠিক 2 থেকে 3 ঘন্টা ঝটপট গুছিয়ে নিলাম খাওয়া দাওয়া। আর পার্কে হুটহাট করে চলে যাওয়ার মতো জিনিস কিন্তু সবার গাড়ির পিছনেই থাকে, তাই রোদ ঝলমল বিকালকে সামনে রেখে আমরা বেরিয়ে পড়লাম। দুটো পরিবারের বাচ্চাগুলোই কিন্তু বেশি আনন্দিত হলো, কারণ সারা সপ্তাহ স্কুল করার পর তারাও কিন্তু বোর হয়ে যায়, প্রয়োজন কিছুটা বৈচিত্র্যের। তাই এই বিকালটা মন্দ না। পথে নামার পর থেকেই কিন্তু চোখে পড়ছে প্রাকৃতিক পরিবর্তনের ছোঁয়া, কারণ এখন ফল, সবুজ পাতা হলুদ হয়ে আসবে, সেটাই স্বাভাবিক এবং সেটা হয়েছেও। সেই সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু আমরা রাস্তা দিয়ে ছুটে চলেছি। আমরা পৌঁছে গেলাম সেইন্ট নরবার্ট প্রভিন্সিয়াল পার্কে আর চলে গেলাম সরাসরি পার্কটির পার্কিং লটে। গাড়ির পিছন থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে সবাই রওনা হলো পার্কটির মধ্যে খুব সুন্দর একটা জায়গা দেখে বসার ব্যবস্থা করার জন্যে। আমরা ঢুকেই কিন্তু মুগ্ধ হয়ে গেলাম। পুরো পার্কটি সাক্ষ্য দিচ্ছে 1800 শতাব্দীতে কানাডার জীবনযাত্রা সম্পর্কে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেটিস ফ্যামিলির লাইফের গল্পগুলো। মেটিস হচ্ছে ক্যানাডিয়ান আদিবাসীদের একটা গোত্র। পার্কটির ভিতরে সাজিয়ে রাখা হয়েছে আর্লি ফ্রেঞ্চ ক্যানাডিয়ান সেটেলমেন্টের সময়টাকেই। সেই সময়ের ইতিহাসটা এখন পর্যন্ত সবাই যেন জানতে পারে, এ কারণেই এই পার্কটাকে এভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে সেই আদিবাসীদের ঘরবাড়িগুলো সেভাবেই রাখা আছে। কিভাবে তারা জীবনযাপন করত এটা দেখে কিন্তু কিছুটা হলেও একটা ধারণা আমরা নিতে পারি। প্রথম বিশ্বযুদ্ধের আগে ফ্রেঞ্চ ক্যানাডিয়ান হেরিটেজটাই এই পার্কের প্রতিটি কোনায় কোনায় ফুটে রয়েছে। আর গভর্নমেন্ট অফ ম্যানিটোবা থেকে 1976-এই কিন্তু এই সেইন্ট নরবার্ট পার্ককে প্রভিন্সিয়াল পার্ক হিসেবে স্বীকৃতি দিয়ে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আমরা সবাই মিলে সামনে এগিয়ে যাচ্ছি, কারণ একটা সুন্দর জায়গা খুঁজে বের করে আমরা বসবো। 1800 শতাব্দীতে পূর্বপুরুষদের পদচারণায় এ জায়গাটা হয়ে থাকতো মুখরিত। তাদের জীবনযাত্রা কীরকম ছিল, তাদের সময় তারা কেমন করে এই ক্যানাডার সৌন্দর্য দেখেছিল। আজকের এই ক্যানাডা, এই যে পৃথিবীতে পিসফুল কান্ট্রি হিসেবে স্বীকৃত, সেই ক্যানাডা পৃথিবীর মানচিত্রে কিন্তু স্থান করে নিয়েছিল এই আদিবাসী মানুষগুলোর হাত ধরেই। প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা। কানাডার প্রকৃতিতে ফলের এই রঙের ছোঁয়াও কিন্তু মন ভালো করে দেয়। আমরা গল্প করে সময় কাটানোর জন্য পছন্দ করলাম নদীর কাছাকাছি একটা জায়গা। ও বলাই হয়নি, এই পার্কটা কিন্তু লাসেলেন রিভার আর রেড রিভার এ দুটোর সংযোগস্থলেই অবস্থিত। আদিবাসী জীবনগুলোর বেশিরভাগই কিন্তু ছিল নদীকেন্দ্রিক, কারণ নদীর কাছাকাছি তারা বসতি গড়ে তুলত খাওয়া দাওয়ার সুবিধার জন্যে। নদী থেকে মাছ ধরা খুবই সহজ একটা ব্যাপার ছিল, যেটা তাদের জীবনযাপনের জন্য সহজ হতো। কানাডার আদিবাসী পূর্বপুরুষেরা কিভাবে এই অভয়ারণ্যের মধ্যে দিন যাপন করতেন, কিভাবে নদী থেকে মাছ ধরে খেতেন, আর কিভাবে জঙ্গলে প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতেন, সবকিছুই কিন্তু তেমনভাবেই সাজানো গোছানোই আছে। আধুনিকতার ছোঁয়া দিয়ে পার্কটাকে আধুনিক করে ফেলা হয়নি, বরং টিকিয়ে রাখা হয়েছে সেই ঐতিহ্য এবং ইতিহাসকেই। এই যে দেখছেন একদল ধৈর্যশীল ব্যক্তি যারা বড়শি দিয়ে বসে আছে, এরা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছে। এদের ছোটখাটো সাক্ষাৎকার নিয়ে জানা গেল আজকে মাছের তেমন আনাগোনা নেই। তারপরও শখ বলে একটা কথা আছে এবং তার জন্য 16 আনা জীবনী বাজি রাখা যায়। ইরভিনের জোরাজুরিতে কামরুলও রাজি হলো। ঠিক আছে, 3 ঘন্টা আমরা চেষ্টা করে দেখি কোনো মাছ পাই কিনা। আর আমি আর শিখা ভাবি ঘুরে ফিরে পুরো পার্কটা দেখতে লাগলাম, আর মোবাইলের ক্যামেরায় ধারণ করে রাখলাম এই ভিডিও ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আজ আমি আমার প্রবাসে বাংলাদেশে সেটা নিয়েই কিন্তু হাজির হলাম। আর শিখা ভাবির ভিডিওটা এডিট করে ভানু ভাই অলরেডি দিয়েই দিয়েছে ওনার ইউটিউব চ্যানেলে। তার নাম বাংলাদেশি ক্যানাডিয়ান ফ্যামিলি ব্লগস। আপনারা চাইলে সেখানেও কিন্তু একবার ঘুরে আসতে পারেন। আর ইউটিউব চ্যানেলের কথা যখন এলোই, তখন আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার ছেলে ইরভিনেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, নাম কুকিং উইথ শেফ ইরভিন। সেই চ্যানেলটাও আপনারা একবার ঘুরে এলে আমি খুশি হব, আমার ইরভিনও খুশি হবে।
কারণ 16 বছরের এই ইরভিন কিন্তু ভালোই রান্না করে। যাই হোক, আমি আর শিখা ভাবি কিন্তু এই কাঠের সিঁড়ি বেয়েই ঢালু মেঠো পথের মাঝ বরাবর নেমে এলাম। কারণ আমাদের মতো সাহসী মানুষদের জন্যই কিন্তু এই কাঠের সিঁড়িটা তৈরি করে রাখা। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ওই নদীর ধারে যাওয়ার জন্য আরেক ধাপ নেমে যেতে হবে, কিন্তু এখানে কোনো সিঁড়ি নেই। আমরা এখানেই ক্ষান্ত দিলাম, কারণ ওই নিচে নামা আমাদের পক্ষে আর সম্ভব না। তবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ভিডিওর কাজটা সেরে নিলাম। আমরা মোবাইল ক্যামেরাকে জুম করে নিলাম, তারপরে দূরের পারে ছবিও তুলে নিলাম। আর এদিকে খুব সহজেই হেঁটে এগিয়ে ঘুরে ফিরে দেখা যায় সেরকম জায়গাগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখতেই লাগলাম। আমরা হেঁটে আগাতে লাগলাম। আর কি যে অদ্ভুত ছিমছাম করে সাজানো পার্কটি, সেটা আপনাদের সাথে শেয়ার করার লোভ কিন্তু আমি সামলে নিতে পারিনি। পরিপাটি সাজানো পার্কটির উদাহরণ দিতে কিন্তু আমাকে খুব বেশি দূরে যেতে হবে না। চলুন এখানে একটু দেখে নিই। এই যে 3টা কাঠের গোল চেয়ার, এগুলো কিন্তু অন্য কিছু দিয়েই তৈরি করা হয়নি। এটা ছিল একটা গাছ, যে কোনো কারণেই এটাকে কেটে ফেলতে হয়েছে, হয়তো গাছটা মরে গেছে। আর এই গাছের গুঁড়িটাকেই 3 দিক থেকে কেটে 3টা আসনের মতো তৈরি করা হয়েছে, কারণ এখানে বসে আপনি উপভোগ করতে পারবেন নদীর সৌন্দর্য, কাটাতে পারবেন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে নিজস্ব কিছুটা সময়। এরকম আরও আছে, যেখানেই কাটা গাছ বা গাছের গুঁড়ি, সেখানেই সেটা দিয়েই বসার ব্যবস্থা করে রাখা। জঙ্গলেই আপন মনে ফুটে রয়েছে নানা রকম ফুল। অযত্ন অবহেলায় ফুলগুলো বেড়ে উঠলেও নিরাপত্তার কিন্তু অভাব নেই, কারণ কেউ ছিঁড়ছে না। নদীর পাশ দিয়ে গ্রামীণ মেঠোপথ, ইট পাথরের কৃত্রিমতায় একে ঢেকে ফেলা হয়নি। অনেক ঘোরাঘুরি হলো, এবার সেই কাঠের সিঁড়ি বেয়েই আমরা উঠে আসলাম উপরে। ফিরে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে, নদীর ধারের সেই জায়গাটা যেখানে আমরা কিছুটা সময় গল্প করার জন্য দখল করে নিয়েছি। আর এদিকে মৎস্যপ্রেমী ইরভিনের কিন্তু ধৈর্যের কোনোই অভাব নেই, সে বড়শির কাছ থেকেই নড়ছে না। আর তাকে উৎসাহ দেওয়ার জন্য বাকি বাচ্চারাও নেমে গেছে। ইনারা, সৃজন, সায়ন, 3 জনই ইরভিনের কাছাকাছি। তবে কামরুল কিছুটা ক্লান্ত এবং বিরক্ত হয়ে উপরে উঠে আসছে, কারণ সে কিন্তু বুঝতে পারছে যে এটা মাছ ধরার জন্য একেবারেই উপযুক্ত সময় না। এদিকে শিখা ভাবি আর আমি বিকালের চা নাস্তা খাওয়ার জন্য সবকিছু রেডি করা শুরু করে দিলাম। ভাবি ভেজে এনেছেন ফ্রোজেন পেরোগিজ, আর এই পেরোগিজটা ম্যাশড পটেটো আর চিজ দিয়ে তৈরি করা পিঠার মতো, কিন্তু একেবারেই ঝাল নেই। এই ভেজিটেবল সিঙ্গারাগুলো কিন্তু ভাবি নিজেই বানিয়েছেন। অসম্ভব মজার এই সিঙ্গারা খাওয়ার দাওয়াত কিন্তু রইল আপনাদের উইনিপেগে। এটা মাসালা ফ্রাইড হালাল সসেজ আমি ভেজে এনেছি। সাথে এনেছি ফ্রুট চাট আর বিট লবণে মাখা স্ট্রবেরি ও নাশপাতি। আমি কিন্তু সবার জন্য একটা করে ডিম সিদ্ধ করেও নিয়ে এসেছি, তবে ছিলে আনিনি, সেলফ সার্ভিস, চারটা তাকেই ছিলে খেতে হবে। সেদ্ধ ডিম দেখে আপনি মুচকি হাসলেন? আর আমরা প্রবাসীরা কিন্তু এটা আসলেই খুব মিস করি। সেই যে দেশে বিভিন্ন জায়গায় গেলেই চলে আসে গরম গরম ডিম, তারপরে সেটাকে ছিলে সুতা দিয়ে 2 টুকরো করে বিট লবণ ছিটিয়ে একটা কাগজের টুকরার মধ্যে করে হাতে দিয়ে দেওয়া হয়। তার মজাই আলাদা। পার্কে ঘুরতে এলেই আরেকটা জিনিস মিস করি, সেটা হচ্ছে চানাচুর আর দারুণ মজার ঝালমুড়ি। আর এই চানাচুর আর মুড়ি মাখার জন্য আমি কিন্তু কেটে এনেছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, বাদ যায়নি সরিষার তেল, লবণও। আরও রয়েছে লেবু আর আদা কুচি, সাথে রয়েছে ভানু ভাইয়ের আনা কোল্ড ড্রিঙ্কস, আর রয়েছে কামরুলের সেই বিখ্যাত চা। আর এই চা ছাড়া আমাদের যে কোনো আড্ডা, গল্প বা ঘোরাঘুরি কোনোটাই একেবারেই জমে না। তো শুরু হলো আমাদের চা নাস্তা পর্ব। বাচ্চারাই শুরু করলো, সাথে আমরাও যোগ দিলাম, কারণ এত মজার মজার খাবার সামনে নিয়ে তো অপেক্ষা করা যায় না। শুধু পরে খাওয়ার জন্য রেখে দেওয়া হলো মুড়ি এবং চানাচুর। ইরভিনকে দেখতে পাচ্ছেন না? সে তখনও বড়শি নিয়ে মাছ ধরার জন্যই অপেক্ষা করছে। আহারে, বেচারা যদি জানতো যে আজও আমরা মাছ পাবো না। নীল আকাশের বুকে ডানা মেলে উড়ে চলেছে ঝাঁকে ঝাঁকে পাখি। এ দেশটি পরিবেশ বান্ধব, তাই সারাদিন মুক্ত আকাশে মুক্তভাবে উড়ে বেড়ায় নানা রকম পাখি। গাছপালা কেটে আমরা আকাশ ছোঁয়া দালান কোঠা দিয়ে ভরে ফেলেছি ঢাকা শহরকে, তাই সেখানে পাখি তো দূরের কথা, কাকের দেখাও মেলো কম। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সামান্য একটু মনোযোগী হওয়ার কারণেই এদেশের লোকের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। আমরা অবাক হই, ঘরের বাইরে এলেই চোখে পড়ে দাঁড়কাক, শোনা যায় তাদের কাকা ডাক। আমরা অবাক হই, সিগন্যাল অমান্য করে রাস্তায় নেমে যাওয়া হাঁসের পালকে রাস্তা পেরোতে সাহায্য করছে অপেক্ষমান গাড়ির দল।
আমরা অবাক হই। আর এখন আমরা সত্যিই খুব অবাক হয়েছি যখন পাশের ভদ্রলোক বড় সাইজের একটা মাছ ধরতে সক্ষম হলেন। ফ্রেশ রাখার জন্য এটাকে বিশেষ কায়দায় বেঁধে উনি কিন্তু আবার পানিতেই ডুবিয়ে রেখেছেন। এবার ভানু ভাইও কিন্তু নড়েচড়ে উঠলেন, তিনিও চলে গেলেন নিচে ইরভিন আর কামরুলের কাছে। তবে তেমন কিন্তু কোনো লাভ হলো না, যদিও ইরভিন তখনও আশাবাদী। তো ভানু ভাই আর কামরুল কিন্তু উপরে উঠে এলো, আমরা এখন লুডো খেলবো। চোখের সামনে শান্ত ঝলমলে রঙিন প্রকৃতি, সারি বেঁধে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে দেয়ালের মতোই লাগছে, আর সেই দেয়ালের ছবি প্রতিবিম্ব আকারে পড়েছে শান্ত নদীর জলের উপর। এবার বাচ্চাদের লুডো খেলার সময়, আর এদিকে কামরুল রেডি হচ্ছে ক্যামেরা নিয়ে, কারণ ফটোগ্রাফিও কিন্তু কামরুলের খুবই পছন্দের একটা কাজ। আর ইরভিন এখনও সেই নদীর ধারে, আহারে বেচারা। আমরা এবার বেরিয়ে পড়লাম ইতিহাস ঘেরা সেন্ট নরবার্ট পার্কটাকে একটু ঘুরে দেখার জন্যে। পার্কের প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা জায়গায় ইতিহাস সম্বলিত বিভিন্ন ফলক লাগানো। 1800 শতাব্দীর পুরোটা সময় ছবির মতো সাজিয়ে রাখা হয়েছে পার্কের বিভিন্ন ইনফরমেশন বোর্ডে। সেন্ট নরবার্ট প্রভিন্সিয়াল পার্কটা একদিকে যেমন ইতিহাসকে সাথে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তেমনি আরেকদিকে ফল সিজনের অপরূপ রঙে সেজে নিজেকেও শিল্পীর তুলির পরশে ক্যানভাসে আঁকা ছবির মতোই সাজিয়ে রেখেছে। রঙিন পাতাঝরা দিনের এই সৌন্দর্যও কিন্তু আমরা মুগ্ধ হয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। চলুন তাহলে পুরো পার্কটা আমরা একসাথে একবার ঘুরে আসি। হচ্ছে একটা মেমোরি বেঞ্চ। পরিবারের প্রিয়জনকে স্মরণ করে এখানে কিন্তু চাইলেই নিজ খরচে কানাডার দর্শনীয় স্থানগুলোতে একটা বেঞ্চ আপনি স্থাপন করতে পারেন। তবে অবশ্যই কিন্তু সেটা সিটির পারমিশন নিয়ে এবং সিটির ডিজাইন কোড ফলো করেই সেটা করতে হবে। এটা আউটডোর রেফ্রিজারেটর। ভাবা যায় সেই 1800 শতকে তখনই কতটা উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন মানুষের বসবাস ছিল এখানে। আইসবক্স বা ইলেকট্রিক্যাল ফ্রিজ আবিষ্কারেরও বহু আগের ব্যবহার শুরু। এখানে পচনশীল দ্রব্য সংরক্ষণ করে রাখা হতো। মানুষ আসলেই সৃষ্টির সেরা জীব, তা না হলে এত শত বছর পূর্বেও এরকম জিনিসের ব্যবহার ভাবতেই অবাক লাগে। হঠাৎ চোখে পড়লো ছোট্ট একটা পাখি আপন মনে সবুজ ঘাসে বসে আছে, তাকেও কিন্তু ক্যামেরা বন্দি করে রাখলাম। বিকালের স্নিগ্ধ আলোয় আমরা কিছু ছবি তুলে রাখতে চাইলাম, তাই বাচ্চাদেরও আমরা নিয়ে গেলাম, এমনকি ইরভিনকেও আমরা জোর করে নিয়ে গেলাম। মাছ তো বহু ধরা যাবে, কিন্তু এই ফলের কালার, এই গোধূলি লগ্ন, এগুলো তার পাওয়া যাবে না। তো চলো কিছু ছবি তুলি। ছবি তোলা আর ঘোরাঘুরি আমাদের কিন্তু খুবই দ্রুত সারতে হচ্ছে, কারণ দূর আকাশে ডুবে যাচ্ছে সূর্য। সূর্যাস্তের এই সময়টায় গোধূলি রাঙায় আকাশটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। সূর্যাস্তের সাথে সাথেই কিন্তু এদেশ অন্ধকারে ঢেকে যায় না, তাই আমরা ঠিক করলাম আলো থাকতে থাকতেই আমরা বরং মুড়ি চানাচুরটা খেয়ে ফেলি। আর ভানু ভাই এই কাজটা খুবই দক্ষতার সাথে করলেন, একেবারে সেই লেভেলেরই কিন্তু চানাচুর আর ঝালমুড়ি তিনি তৈরি করে ফেললেন। মনে পড়ে গেল বাংলাদেশের কথা। আমরা প্রবাসীরা বাংলাদেশকে কিন্তু খুবই মিস করি। এই ছোটোখাটো বিভিন্ন জিনিসই কিন্তু আমাদের বারে বারেই বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। এই ঝালমুড়ি আর চানাচুর, তাও কিন্তু এর বাইরে না। সন্ধে হয়ে গেছে, কিন্তু আকাশে কিছুটা আলো আছে, সূর্যের তেজও নেই। মনে পড়লো ছোটবেলার কবিতা, সূর্য গেছে বাটে। এই সময় কিন্তু মাছ পানির উপরে ভেসে ওঠে, তাই ইরভিন তার বাবার কাছে পারমিশন চাইলো, আর কিছুটা সময় সে বড়শি নিয়ে কাটিয়ে যেতে চায়। এদিকে ধীরে ধীরে কিন্তু অন্ধকার হওয়া শুরু করেছে, পাখিরাও নিড়ে ফিরে যাচ্ছে। দূরে টাওয়ারের গায়ে জ্বলছে নিচ্ছে লালবাতি, জানান দিচ্ছে টাওয়ারের সুউচ্চতার।
ইরভিনের উৎসাহে ভাটা পড়লো যখন বেরুশিকের মতো এসে হানা দিল রিভার রেঞ্জার। ঝটিকা হানা দিয়ে ফিশিং লাইসেন্স চেক করাই কিন্তু এদের কাজ। মাছ ধরো কোনো সমস্যা নেই, তবে অবশ্যই তা নিয়ম মেনে। নির্দিষ্ট ফিস জমা দিয়ে বৈধ লাইসেন্স নিয়ে নেয়া প্রত্যেকটা কানাডিয়ান নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। যদিও আমাদের সেই লাইসেন্স আছে, তারপরেও কিন্তু ইরভিন উৎসাহটা হারিয়ে ফেললো। আমরা ফিরে চললাম বাড়ির পথে। অদ্ভুত সুন্দর আর আনন্দময় একটা বিকেল কাটিয়ে আমরা ফিরে যাচ্ছি। শুধু একটাই কষ্ট ইরভিনের মনে, সেটা মাছ না পাওয়ার। তারপরও হাজার হাজার বছর আগের কানাডার ইতিহাস জানতে পারার আনন্দও কিন্তু কম না। আর সেই সাথে আছে ফলের কালার। প্রবাসী বাংলাদেশের আজকের প্রয়াস ছিল সেই আনন্দটাই আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়া। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সামনে আবার হাজির হব অন্য কোনো গল্প নিয়ে। খুদা হাফেজ।